সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের রিমান্ড আবেদন আরও 5 দিনের রিমান্ডে কাফি। ইরু, মেনন, পলক, মামুন কারাগারে। ভারতে পালানোর সময় আটক চট্টগ্রামের এমপি ফজলে করিম। কারাগার থেকে পলাতক 929 আসামির হদিস নেই। নিরাপত্তা নিয়ে শঙ্কা, যে কোনো মূল্যে কয়েদিদের আইনের আওতায় আনা হবে। হুঁশিয়ারি কারা মহাপরিদর্শকের। কাজে ফিরেছেন গাজীপুর ও সাভারের পোশাক শ্রমিকরা। শিল্প এলাকায় শ্রম ও কর্মসংস্থান সচিব মালিক শ্রমিকদের সঙ্গে মতবিনিময়। কারখানার পরিবেশ স্বাভাবিক রাখার আহ্বান। যত্রতত্র স্কুল কলেজ, নেই নিজস্ব বাস সার্ভিস। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজটে নাকাল শিক্ষার্থীরা। এলাকা ভিত্তিক প্রতিষ্ঠান ও পরিবহন ব্যবস্থার তাগিদ। এবং টেলিভিশন বিতর্কে কমলার কাছে ধরাশায়ী ডোনাল্ড ট্রাম্প। হ্যারিসকে বিজয়ী ঘোষণা। বেশিরভাগ গণমাধ্যমের দ্বিতীয় বিতর্ক চায় ডেমোক্র্যাট শিবির। সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এদিকে লাশ পোড়ানোর মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির আরও 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে খিলগাঁও থানায় ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়েছে। রিমান্ড শেষে সকালে আসামিদের ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। এদিকে একই মামলায় রাতে রাজধানীর মহাখালী থেকে আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আবদুল্লাহিল কাফি, ওনাকে আজকে গ্রেপ্তার দেখিয়ে রাষ্ট্রপক্ষের 12 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অর্থাৎ 12 তারিখ থেকে 17 তারিখ সকাল 9টা পর্যন্ত উনি তদন্তকারী কর্মকর্তার অধীনে সাভারে রিমান্ডে থাকবেন এবং পরবর্তী 3 ঘন্টা অর্থাৎ 17 তারিখ 9টা থেকে 12টার মধ্যে ওনাকে বিজ্ঞ আদালতের সম্মুখে পুনরায় উপস্থাপন করার জন্য আদালত নির্দেশ প্রদান করেছেন। গত সরকারের আমলে মন্ত্রী ছিলাম এবং 14 দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতা ছিলাম, সেই কারণেই এই মামলায় তাকে সম্পৃক্ত করা হয়েছে। এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাব তার কাছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ ঢাকার সিএমএম আদালতে খিলগাঁও থানায় দায়েরকৃত একটি হত্যা মামলা, মূলত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় তাকে আজ আদালত নতুন করে গ্রেফতার দেখিয়েছে। এর আগে 3 সেপ্টেম্বর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলা যখন তার বিরুদ্ধে দায়ের করা হয়, তখন তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণ করেন। তো আজকে নতুন করে খিলগাঁও থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং একই মামলায় আজ সকালবেলা হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, তা এই মোট 5 জনকে যখন আদালতে তোলা হয় একই মামলায়, এই খিলগাঁও থানার হত্যা মামলায়, তাদেরকেও নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে খিলগাঁও থানার আশিকুর রহমান হত্যা মামলা এবং ভাটারা থানার আরেকটি হত্যা মামলাতেও তাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। তবে আজ নতুন করে আসামিদের বিরুদ্ধে কোনো প্রকার রিমান্ডের আবেদন করা হয়নি, তাই তাদেরকে কোনো হত্যা মামলায় তাদেরকে রিমান্ড দেয়া সিএমএম আদালত থেকে রিমান্ড দেননি। কিন্তু সাবেক পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির বিরুদ্ধে সাভার থানার আরেকটি হত্যা মামলা ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পরে তাকে গ্রেফতার করা হয়। সেই হত্যা মামলাটি সিজিএম আদালতে সেটার শুনানি চলে এবং সিজিএম আদালতে 12 দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তো এবং আমরা যেটা জানতে পারছি যে গতকাল রাতে পুলিশের ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গতকাল রাতে র্যাব মহাখালী থেকে গ্রেফতার করেছে এবং বিকেলের মধ্যেই তাকে সিএমএম আদালতে তোলার সম্ভাবনা রয়েছে। পুলিশ যেটা জানিয়েছেন যে তারা আদালতের কাছে আসাদুজ্জামান মিয়ার 10 দিনের রিমান্ড আবেদন করেছেন। তো এখন পর্যন্ত
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ মোট 5 জনকে সকালে ঢাকার সিএমএম আদালতে তোলা হয় এবং তাদের প্রত্যেককেই কোনো প্রকার ডিভিশন ছাড়াই গ্রেফতার দেখিয়ে নতুন করে জেল হাজতে পাঠানো হয়েছে। তো সিএমএম আদালত থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। আসিফ মোহাম্মদ সিয়াম, সিএমএম আদালত থেকে। ভারতে পালানোর সময় আটক হয়েছেন চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। তাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে আটক করেছে বিজিবি। সকালে অবৈধভাবে ভারতে পালানোর সময় আখাউড়ার গাজীর বাজারের ফকির মোড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, ভারতে পালানোর সময় ফজলে করিম সহ আখাউড়ার সাবেক ইউপি সদস্য হান্নান মোল্লা এবং মানব পাচার চক্রের সদস্য নাইম চৌধুরীকে আটক করা হয়েছে। গত 5 অগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা হয়েছে। পোশাক কারখানা পরিদর্শন শেষে মালিক শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। সরাসরি যাচ্ছে সেখানে। যেগুলো সিদ্ধান্ত হচ্ছে সেগুলো আমরা বাস্তবায়ন করব এবং অনেকটাই আপনাদের মধ্যে একটা থাকে যে এত আপনার আনরেস্ট চলছে, সেখানে সরকারের পক্ষ থেকে কেউ আসছে না। এই যে দেখেন আমাদের একটা অফিস আছে, এখানে আমাদের বিভিন্ন লেয়ারের কিন্তু কর্মকর্তারা আছে, তারা কিন্তু ইন্সপেক্টররা, তারা কিন্তু ওই যে জায়গায় যাচ্ছে এবং প্রতিদিন আমাদেরকে রিপোর্ট জেনারেট করছে। কয়টা ফ্যাক্টরি বন্ধ আছে, কী কারণে বন্ধ আছে, প্রতিদিন রিপোর্ট জেনারেট হচ্ছে এবং এটা আমরা সর্বোচ্চ পর্যায়ে এই রিপোর্টগুলো ভেন্টিলেট করছি। তাই সেখানে আমার কাছে মনে হয়েছে যে আমি দ্রুত সময়ে আমি এই ফিল্ডে আসব এবং সেই জন্য আমি আজকে এসেছি। আজকে আপনাদের সাথে এখানে কথা বললাম, এরপর আমি বেশ কয়েকটা গার্মেন্টস ফ্যাক্টরি ভিজিট করব। আমি শ্রমিকদের সাথে কথা বলবো, কারণ একটা ব্যারিয়ার থাকে, মানে শ্রমিকরা তো সরাসরি কথা বলতে পারে না। শ্রমিকদের বিভিন্ন ওখানে যে তাদের যে লিডাররা আছেন, তারা আবার তাদেরও আবার কিছু ভেস্টেড আমাদের আবার দেখা গেলো মালিক পক্ষের থেকেও আবার ডিফারেন্টভাবে বলা হয়। এই কারণে আমি একদম মাঠে এসেছি এবং আমি কয়েকটা ফ্যাক্টরি ভিজিট করব এবং সেখানে আমি ওনাদের চ্যানেল থেকে বা মালিক পক্ষের চ্যানেল থেকে বা আমাদের সরকারি চ্যানেল থেকে যে তথ্যগুলো আমাদের দেওয়া হচ্ছে, সেই তথ্যগুলো সত্যিকারের অথেন্টিক কিনা বা এখানে কোনো গ্যাপ আছে কিনা, এইটা দেখার জন্য আমি সরাসরি শ্রমিকদের সাথে কথা বলার জন্য আজকে এসেছি। তা আমি আশা করি যে আপনারা আমাদের আজকের ভিজিটের উদ্দেশ্য আপনারা অনুধাবন করেছেন। আমরা এর পরবর্তীতে আরও আমাদের শ্রমিক লিডারদের কথা শুনবো, মালিক পক্ষের কথা শুনে এরপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা তখন সেই প্রশ্নের উত্তর করবো না, এখন না। আমি আগে কথাগুলো শুনি। আমাদের এখানে যে শ্রমিক লিডার আছে, একটু আপনি আপনার পরিচয় দিয়ে একটু আপনি যদি কিছু বলেন আমাদের ওখানে। গাজীপুরে কথা বলছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান। আমরা সরাসরি ছিলাম সেখানে। কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের আইনের আওতায় আসতেই হবে। হাজার খানেক পলাতক আসামির প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছেন কারা মহাপরিদর্শক। অপরাধ বিশ্লেষকদের মতে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এসব আসামি সামাজিক নিরাপত্তায় হুমকি তৈরি করছে। তাদের আবার কারাগারে ফেরানো না গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে বলে মনে করছেন তারা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। পিটিভিতে এই সংবাদ দেখে মুক্তি পেতে বিক্ষোভ করতে থাকে কয়েদিরা। 6 আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার থেকে 596, শেরপুর জেলা কারাগার থেকে 518 এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যায় 203 জন বন্দী। এর আগে 19 জুলাই নরসিংদীর কারাগার থেকে পালিয়ে যায় 826 জন কয়েদি। সব মিলে পালিয়ে যাওয়া বন্দীর সংখ্যা 2241 জন। কারাগারের জন্য পেরিমিটার পর্যন্ত সিকিউর রেসপন্সিবিলিটিটা আমাদের কারা কর্তৃপক্ষের। যদি কোনো কারণে যদি বহির কোনো আক্রমণ অথবা প্রতিহত করার জন্য সাধারণত আমরা যে কোনো ল এনফোর্সিং এজেন্সির সহায়তা নিই, বাট ওই সময় আসলে আমরা সহায়তাটা পাইনি। আপনারা জানেন পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলো ওভাবে আমাদেরকে সহায়তা করতে পারেনি, যে কারণে আসলে এই ঘটনাগুলো হয়েছিল এবং পালিয়ে গেছে। অবশ্য পালিয়ে যাওয়াদের মধ্যে পরবর্তীতে স্বেচ্ছায় কারাগারে ফিরেও আসেন অনেকে। ইতিমধ্যেই আত্মগোপনে থাকা অনেককে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এখনও পালিয়ে আছে 929 জন। কারা মহাপরিদর্শক বলছেন যে কোনো মূল্যে সেসব কয়েদিকে গ্রেফতার করবেন তারা। তারা যদি দেশের ভিতর থাকে তারা অবশ্যই গ্রেপ্তার হবে, বিকজ আমাদের ল এনফোর্সিং এজেন্সি তারা ব্যবস্থা নিচ্ছেন এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেশ কয়েকজন অলরেডি গ্রেপ্তার হয়েছেন।
তো আমার প্রত্যাশা যে বাকিরাও গ্রেপ্তার হবে। অপরাধ বিশ্লেষকদের মতে পূর্ণ শক্তি নিয়ে এখনও শতভাগ তৎপর হতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এই সুযোগে আসামিরা যাতে অপরাধ সংগঠিত করতে না পারে সেজন্য অবিলম্বে গ্রেফতার করতে হবে কয়েদিদের। সমাজের মধ্যে নিরাপত্তার যে শৃঙ্খলা, সেই জায়গাগুলো যথেষ্ট হুমকির মুখে পড়ে যাবে। যে অ্যাপ্রোচগুলো অন্যান্য দেশগুলো ব্যবহার করে সেটি হচ্ছে একজনকে দিয়ে আরেকজনকে খুঁজে বের করা। এই প্রক্রিয়াটি এই মুহূর্তে ভালো কাজ করতে পারে বলে আমি মনে করছি। কারাগারগুলো থেকে লুট হওয়া 94টি অস্ত্রের মধ্যে ইতিমধ্যেই 60টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে আত্মগোপনে থাকা বন্দীরা যাতে সীমান্ত পাড়ি যেতে না পারে সেজন্য তৎপর আছে সীমান্তরক্ষী বাহিনীও। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন বেড়ি বাঁধে আবারও ভাঙন, চিংড়ি, ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি, মাছ চাষিদের লোকসান 38 কোটি টাকা, মেরামতের চেষ্টায় কর্তৃপক্ষ। নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংশোধন সহ 6টি কমিশন গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব বঞ্চনা ও অন্যায়ের প্রতিকার করবে অন্তর্বর্তী সরকার। অর্থনীতি সচল রাখতে সবাইকে সহযোগিতার আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, লুটপাট করে বিদেশে পাচার করা অর্থ ফেরানো হবে। গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে। জুলাই গণ অভ্যুত্থানের বার্তা বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের তাগিদে জাতিকে শক্তিশালী ও আশাবাদী করতে নানা চিন্তা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। একযোগে কাজে নেমে পড়ার ফলে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কর্মপরিকল্পনা ও বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে সমস্ত ভাই বোনেরা তাদের গত 16 বছরের জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা সংবিধান সংশোধন, নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কারের জন্য 6টি কমিশন গঠনের সিদ্ধান্তের কথা জানান। বাংলাদেশের ফ্যাসিজম বা স্বৈরতান্ত্রিক শাসন পুনরাবৃত্তির আশঙ্কা রোধ এবং জনমালিকানা ভিত্তিক কল্যাণমুখী জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। উক্ত সংস্কার ভাবনার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, সুশাসন প্রতিষ্ঠা করা। গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধতার কথা জানিয়ে প্রধান উপদেষ্টা আইন নিজের হাতে তুলে না নিতে সবার প্রতি আহ্বান জানান। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না। লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের অহেতুক কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তবায়িত হতে দেখেছি, যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না, বরং এর সাথে জড়িত ছিল কুৎসিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি। চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। পাইপলাইনে থাকা 48 বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সহায়তা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। মেগা প্রকল্পের নামে লুটপাট বন্ধের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমানোর লক্ষ্যে রাশিয়া এবং চীন থেকে প্রাপ্ত ঋণের সুদের হার কমানো এবং ঋণের মেয়াদ বৃদ্ধির জন্য অনুরোধ জানানো হয়েছে। অর্থনীতির চাকা সচল রাখতে সব সমস্যা নিয়ে শ্রমিক মালিক উভয় পক্ষের সঙ্গে বৈঠকের কথা জানান প্রধান উপদেষ্টা। আপনারা কারখানা খোলা রাখুন, অর্থনীতির চাকা সচল রাখুন, দেশের অর্থনীতিকে সোজা হয়ে দাঁড়াতে দিন। আমরা আপনাদের সমস্যার স্থায়ী সমাধান বের করার জন্য সর্বশক্তি প্রয়োগ করব। জাতির উদ্দেশ্যে ভাষণে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন, আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রাত 1টার পর গুলশানের বাসা থেকে প্রাইভেট কারে রওনা হন বিএনপি চেয়ারপারসন। রাত 2টা নাগাদ হাসপাতালের কেবিনে নেওয়া হয় তাকে। সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই এভার কেয়ারে নেওয়া হয়েছে। ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের
অধীনে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। রিপোর্ট পর্যালোচনা করে নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও হার্ট সহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সমন্বয় সভা শেষে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। এই 2008 সালের পর থেকে ধারাবাহিকভাবে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যে শাসন আওয়ামী লীগ চালিয়েছে, সেই শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন 2012 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন, যে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে, সেটাকেও তারা বাতিল করে নিয়েছিল একতরফাভাবে। এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদলীয় শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে। এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের প্রায় 800-র মতো নেতাকর্মী তারা গুম হয়ে গিয়েছিলেন, কয়েক হাজার নেতাকর্মী তারা খুন হয়েছেন, নিহত হয়েছেন। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 60 লক্ষ মানুষকে আসামি করে 1.5 লক্ষ মামলা করা হয়েছে। এই দীর্ঘকালীন সময়ে মামলা, আপনার তারপরে নির্যাতন, নিপীড়ন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা মামলার সাজা দিয়ে প্রায় 6 বছর কারাগারে আটক করে রাখা হয়েছিল। এই জনগণের আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন। এই অবস্থার প্রেক্ষিতে এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার, গণতান্ত্রিক ব্যবস্থাকে চালু করার। এরই প্রেক্ষিতে আজকে যে দিনটি আমাদের সামনে এসেছে, এই দিনটি হচ্ছে আপনার 15 সেপ্টেম্বর, যেটা আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে এই জন্যেই আমার জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই। নয়াপল্টনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখছেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। কাজে ফিরেছেন শিল্পনগরী গাজীপুর ও সাভার ডিপিজেডের পোশাক কারখানার শ্রমিকরা। সকাল থেকে গাজীপুরে দলে দলে কাজে যোগ দেন তারা। এ সময় কারখানার নিরাপত্তায় বিসিক এলাকায় সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। এদিকে শিল্পাঞ্চল আশুলিয়ার কর্মপরিবেশ আজও স্বাভাবিক হয়নি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কারখানাগুলো আজও খোলেনি। তবে খোলা কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগদান করায় ডিপিজেড সহ আশপাশের অনেক কারখানায় উৎপাদন চলছে। সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে শিল্প পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর টহল। চলমান শ্রমিক অসন্তোষের জেরে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আজও 219টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। এর মধ্যে 86টি কারখানায় শ্রম আইন অনুযায়ী বন্ধ করেছে কর্তৃপক্ষ। বাকি 133টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সবশেষ পরিস্থিতি জানবো আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাফর হোসেন জয়। আমি রয়েছি আশুলিয়া শিল্পাঞ্চলে একটি তৈরি পোশাক কারখানার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে তৈরি পোশাক কারখানার সামনে কিন্তু ইতিমধ্যেই শ্রমিকরা বাইরে বেরিয়ে এসেছে। যে কথাটি একটু আগে বলা হয়েছে যে আশুলিয়া শিল্প এলাকায় মূলত 219টি কারখানাতে বর্তমানে কর্মবিরতি চলছে বা কাজ বন্ধ রয়েছে বা উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। বাকি যে শিল্প কারখানা রয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সহ সেই কারখানাগুলোতে কাজ চলছে বলে আমরা জানতে পেরেছি। শিল্প পুলিশের সূত্রে আমাদের কিন্তু জানানো হয়েছে যে শ্রমিকদের একাধিক দাবি, এই দাবির মধ্য দিয়ে কিন্তু বিগত কয়েকদিন যাবতী শিল্প কারখানাগুলোতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল এবং সেই অস্থিতিশীল অবস্থার কারণে কিন্তু বর্তমানে শিল্প কারখানা বন্ধ রয়েছে। আমরা গতকালও দেখেছি যে শ্রমিক সমাবেশ হয়েছিল আশুলিয়ার নরসিংহপুরে, যেখানে বিজিএমএ সভাপতি এসেছিলেন। তিনি কিন্তু বিজিএমই সভাপতি সহ বিভিন্ন নেতৃবৃন্দ, গার্মেন্টস কারখানার মালিকগণ সেখানে বক্তব্য প্রদান করেছেন। একই সাথে বিএনপি নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। সেখান থেকে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে আজকে
আজকে বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু এই অঞ্চলে শিল্প কারখানাগুলো খুলে দেওয়া হবে এবং খুব শান্তিপূর্ণভাবে কারখানায় শ্রমিকরা যোগদান করবে। সকাল থেকে আমরা দেখেছি কিছু শিল্প কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিল, বাকি 219টিরও অধিক কারখানায় কিন্তু আপনার শ্রমিকরা বিক্ষোভ করেছে এবং একই সাথে কিন্তু তারা কর্মবিরতিতে কারখানা থেকে বেরিয়ে গিয়েছে। তো আমার কাছে এই ছিল আসলে শিল্পাঞ্চল থেকে শ্রমিক অসন্তোষের সর্বশেষ খবর। মুজাফর হোসেন জয় যোগ দিয়েছিলেন আশুলিয়া থেকে। দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে শ্রমিক মালিক ও সরকারের সম্মিলিত উদ্যোগে বন্ধ পোশাক কারখানা দ্রুত চালু করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান। সকালে রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে সংগঠনটির প্রশাসক হিসেবে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে এফবিসিসিআই এর দায়িত্ব তুলে দিতে তার দায়বদ্ধতার কথা জানান। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন এফবিসিসিআই পর্ষদে সবসময় সরকারের এজেন্ট নিযুক্ত হতো, তারা সুযোগ সুবিধা গ্রহণ করতেন, সাধারণ সদস্যদের সুবিধা অসুবিধা তারা দেখতেন না, ছোট ব্যবসায়ীদের বঞ্চিত করে বড় ব্যবসায়ীরা বিভিন্ন সুবিধা ভোগ করতেন বলেও প্রশাসকের কাছে অভিযোগ করেন তারা। সংস্কার যতটুকু সম্ভব হয় সেটি করে আমরা এই এফবিসিসিআই একটা সুষ্ঠু সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা যেন দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের হাতে এই ব্যবসায়ী সংগঠন শীর্ষ সংগঠনটির কার্যভার তুলে দিতে পারি। দ্রুত যেন সেই ইন্ডাস্ট্রিগুলি খুলে দেয় এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন এবং ইন্ডাস্ট্রি মালিক যারা আছেন সম্মিলিতভাবে আলোচনা করে ইন্ডাস্ট্রিগুলো যেন চালু করা যায়। বিচার বিভাগ ও সংবিধান সংস্কার কমিশন বিষয়ে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল, সরাসরি চলে যাচ্ছে সেখানে। যদি বলেন সেটা বলতে গেলে বলা যায় প্রধান উপদেষ্টা যে উদ্যোগটা নিয়েছেন এটা গণমানুষের আশা আকাঙ্ক্ষার ধারণ করেই এই উদ্যোগটা নিয়েছেন এবং দীর্ঘদিন ধরে এই বিচার বিভাগের সংস্কারের বিষয়ে সংবিধান সংস্কারের বিষয়ে জনগণের মধ্যে একটা দাবি আছে, সেই দাবিটাকে ধারণ করে উনি উদ্যোগটা নিয়েছেন। এটা নিশ্চিতভাবেই একটি ইতিবাচক উদ্যোগ বলে আমি মনে করি। এখন প্রশ্নটা হলো বিচার বিভাগের সংস্কারের কেন প্রয়োজন? বিচার বিভাগের সংস্কারের এই কারণেই প্রয়োজন, বিচার বিভাগ বাংলাদেশের 3টা অঙ্গের একটা। শুধু বাংলাদেশ না, পৃথিবীব্যাপী বিচার বিভাগের ধারণাটাই হলো আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ প্রজাতন্ত্রের বা রাষ্ট্রের 3টা অঙ্গের একটি অঙ্গ। এই 3টা অঙ্গের মধ্যে আবার বিচার বিভাগ যে ক্ষমতাটা প্রয়োগ করে সেই ক্ষমতা হলো সার্বভৌম ক্ষমতা। এই ক্ষমতা কিন্তু অন্যদের থেকে একটু ভিন্ন। এই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে বিচার বিভাগের যারা কর্মকর্তা আছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে ট্রায়াল কোর্ট পর্যন্ত, নিম্ন আদালত পর্যন্ত, এরা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। এদের সাথে প্রজাতন্ত্রের অন্য কর্মচারীদের মেলানোর কোনো সুযোগ নাই। এইটা অনেকগুলো জাজমেন্টের মধ্যে সেটেলড হয়েছে। তার একটা হলো অল ইন্ডিয়ান জাজেস অ্যাসোসিয়েশনের মামলায় ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে, আমাদের এখানে মাজদার হোসেনের মামলায় সেটেলড হয়েছে, আমাদের এখানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের মামলায় এটা সেটেল হয়েছে যে বিচারকরা সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করেন, দে ক্যান নট বি ইকুয়েটেড উইথ দ্য আদার সার্ভেন্টস অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু বিগত সময়ে দেখা গেছে বিচার বিভাগকে এমনভাবে বিতর্কিত করা হয়েছে, মনে হয়েছে যে ওনারা যারা বাংলাদেশে গণতন্ত্র হত্যার সাথে জড়িত, যারা বাংলাদেশের খুন খারাপি করেছেন, যারা বাংলাদেশে লুটপাট করেছেন, যারা এদের বিরোধিতা করেছেন, সেই বিরোধিতাকারীদেরকে যখন তারা আদালতে উপস্থাপন করেছেন, দেখা গেছে যে আদালত তাদের হয়ে অনেকটা ভূমিকা রেখেছেন, নিম্ন আদালত। অ্যাটর্নি জেনারেল কথা বলছেন, আমরা সরাসরি ছিলাম হাইকোর্টে। স্কুল কলেজ খোলা থাকলে রাজধানীতে নেমে আসে যানজটের অভিশাপ। ভুক্তভোগী নাগরিকদের অভিযোগ, বছরের পর বছর অপরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি স্কুল বাস সার্ভিস চালু করতে না পারার ব্যর্থতার কারণে পথেই নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। তাই
রাষ্ট্র সংস্কারের এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্কুল বাস সার্ভিসের আওতায় এনে দীর্ঘদিনের পুরনো ক্ষত কাটিয়ে ওঠার পরামর্শ বিশেষজ্ঞদের। উম্মেহানের রিপোর্ট, ছবি তুলেছেন শরীফুল ইসলাম রুবেল। দীর্ঘ অপেক্ষার ছাপ চোখে মুখে, শরীর জুড়ে রাজ্যের ক্লান্তি। দিনের শুরুতেই যেন দিন শেষের অনুভূতি। 2 থেকে আড়াই ঘন্টা আগে ঘর থেকে বেরিয়েও মেলে না গন্তব্যের দেখা। এই তো রাজধানীর স্কুলগামী শিক্ষার্থীদের নিত্যদিনের তিক্ত অভিজ্ঞতা। রাস্তা প্রায় 40 মিনিট যাবত গাড়িতে বসে আছি। আমি তো কখনো এটা এক্সপেক্ট করি না যে আমার সময়টা ওয়েস্টেজ হোক। বাচ্চা আমার মাত্র 3-তে পড়ে, এতটা পথ দৌড়ায় আসা লাগলো। এট এ টাইমে যখন এই জায়গায় গাড়িগুলো আসে তখন মানে কন্ট্রোল করাটা আসলেই খুব চ্যালেঞ্জিং আর কি। এখন আমি দাঁড়িয়ে আছি মোহাম্মদপুরের ইকবাল রোডে। এই এলাকাটিতে ছোট বড় মিলিয়ে রয়েছে প্রায় 17টি স্কুল। সব শিক্ষার্থীরা যাচ্ছেন স্কুলে। আমার পিছনে যে যানজটের চিত্র দেখছেন সেটি এখানকার স্কুল শুরু এবং শেষের সময়কার নিত্যদিনের চিত্র। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন স্কুল বাস সার্ভিস চালু থাকলে এই ট্রাফিকের চিত্রটি হতো ঠিক ভিন্ন। কোনো উদ্যোগ যে নেওয়া হয়নি তা কিন্তু নয়। লোক দেখানো স্কুল বাস সার্ভিসের সবশেষ দৃষ্টান্ত রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের। কয়েক হাজার শিক্ষার্থীর ওই স্কুলটিতে চলতি বছরের 3 জুলাই অনেকটা ঢাকঢোল পিটিয়ে চালু করা হয় 3টি মাত্র বাস। প্রয়োজনের তুলনায় অপ্রতুল সার্ভিসটি চালুর সকল ক্রেডিট ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিলেও শর্ত মোতাবেক সংস্থাটি দেয়নি কোনো অর্থ। বরং ডিএনসিসির সাবেক মেয়র পলাতক থাকায় এখন অনেকটাই অনিশ্চিত স্কুল বাস প্রজেক্টটি। তারা চেয়েছিল কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নাই, আর আদৌ দিবে কিনা আমরা জানি না। তবে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে এই বাস সার্ভিস চালু রাখতে চাই। পরিসংখ্যান বলছে ঢাকার রাস্তায় প্রতিদিন তৈরি হয় 2 থেকে আড়াই কোটির মতো ট্রিপ, যার মধ্যে প্রায় 40 লক্ষ ট্রিপ স্কুলগামী শিক্ষার্থীদের গাড়ির। 2009 সালে স্কুল বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। সেই প্রজেক্টটিও মুখ থুবড়ে পড়ে কিছুদিনের মধ্যেই। পরে 2010 সালে বিআরটিসি 2টি স্কুল বাস সার্ভিস চালু করলেও তা বর্তমানে বন্ধ। আর তাই শুধু স্কুল বাস সার্ভিস চালু করাতে সমস্যার সমাধান দেখছেন না বিশেষজ্ঞরা। ক্যাচমেন্ট ভিত্তিক যদি স্কুল প্রতিষ্ঠা করা যায়, যেটা আমি বলছিলাম 4 থেকে 4.5 স্কয়ার কিলোমিটারের মধ্যে যারা থাকবে তারাই যদি ওই স্কুলে পড়ার সুযোগ পায়, তাহলে এখানে উইন উইন সিচুয়েশন তৈরি হবে। একটা সহজেই আসলে স্কুল বাসের ছাত্রদেরকে স্কুলে আনা যাবে। পাশাপাশি ঢাকার যে স্কুলগুলি আছে প্রত্যেকটা স্কুলের মান পরিবর্তনের যে বিষয়টা, সেটারও কিন্তু একটা সুযোগ তৈরি হবে। যে উদ্যোগে নেওয়া হোক তা যদি হয় লোক দেখানো, তবে সমস্যার সমাধান হবে না বলেও মনে করেন বিশেষজ্ঞরা। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থীদের বিতর্কে বেশিরভাগ গণমাধ্যম কমলা হ্যারিসকে বিজয়ী ঘোষণা করেছে। ট্রাম্প সমর্থক ফক্স নিউজও কমলাকে বিজয়ী বলছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর মামুনের রিপোর্ট। হাস্যোজ্জ্বল কমলা হ্যারিস বিতর্কের মঞ্চে উঠে এগিয়ে গিয়ে অপর প্রান্তের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করার দৃশ্যই হয়তো মার্কিনীদের মন জয় করে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এর আগে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীদের টেলিভিশন বিতর্কের দিকে মুখিয়ে ছিল সাধারণ মানুষ। উপভোগ করেন দুজনের কথার লড়াই। 1.5 ঘন্টার এই লড়াইয়ের প্রতি চোখ ছিল পুরো বিশ্বের। দুজনেই পাল্টাপাল্টি আক্রমণে একে অপরকে নাস্তানাবুদ করার চেষ্টা করেন। এ সময় মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ আয়োজিত এ বিতর্কের সঞ্চালক ডেভিড মুইর ও লিন্ডসে ডেভিস অনেকটা ভালোভাবেই সামলে নিয়েছেন তাদের। 59 বছর বয়সী কমলা আর 78-এর ট্রাম্পের বাগযুদ্ধে অধিকাংশ মার্কিন গণমাধ্যম কামালা হ্যারিসকেই জয়ী বলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে বলা হয় ট্রাম্প সমর্থক। সেই ফক্স নিউজই কমলাকে জয়ী বলেছে। ফক্স নিউজের রাজনৈতিক বিশ্লেষক ব্রিট হিউম বলেন, কমলা খুব ভালোভাবেই প্রস্তুতি নিয়ে এসেছিলেন এবং বিতর্ক জুড়ে বিভিন্ন বিষয়ে ট্রাম্পকে লক্ষ্যচ্যুত করতে সক্ষম হয়েছেন। বলেন, ট্রাম্পের জন্য এটি খারাপ রাত ছিল। রাজনৈতিক বিশ্লেষক হ্যারল্ড ফোর্ড জুনিয়র সরাসরি বলেন, এই বিতর্কে জয় পেয়েছেন কমলা। ভোটারদের মতামতের ভিত্তিতে ওয়াশিংটন পোস্ট বলেছে, মঙ্গলবার রাতের বিতর্কে এগিয়ে রয়েছেন কমলা। 90 মিনিটের ওই বিতর্ক দেখেছেন এমন 6 জন ভোটারের সঙ্গে কথা বলে বিবিসি জানিয়েছে, বিতর্কে কমলায় মুগ্ধ ভোটাররা। তবে কাকে ভোট দেবেন তা এখনো চূড়ান্ত করেননি অনেকে।
নিউ ইয়র্ক টাইমস বলেছে হ্যারিস অত্যন্ত দৃঢ়তার সাথে বিতর্ক জুড়ে নিজের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ রেখেছে। ওয়াল স্ট্রিট জার্নালও বলেছে একই কথা। তাদের প্রতিবেদনে বলা হয় হ্যারিস সফলভাবেই ট্রাম্পকে তার আইনি সমস্যা সহ বেশ কয়েকটি ইস্যুতে দমিয়ে রাখতে সক্ষম হয়েছেন। ইউএসএ টুডে হ্যারিসের পারফরমেন্সকে শক্তিশালী বলে বর্ণনা করেছেন। অন্যদিকে ট্রাম্প ছিল রক্ষণাত্মক। টেলিভিশন চ্যানেল MSNBC বলেছে এই বিতর্কে হ্যারিসের জয় খুব স্পষ্টভাবেই দেখা গেছে। কথার লড়াইয়ে হ্যারিস ডোনাল্ড ট্রাম্পকে খুব সহজেই হারিয়েছেন। একই ধরনের মন্তব্য সিএনএনেরও। তাদের মন্তব্যে উঠে আসে বিতর্কে খুব সংক্ষেপেই নিজের অবস্থা তুলে ধরে হ্যারিস বিতর্কে ভালো করেছে। প্রথম বিতর্কে জো বাইডেনকে ঘায়েল করলেও এবার কমলাকে মোকাবিলায় অনেকটা ব্যর্থ ট্রাম্প বলেছেন নির্বাচনে জয়ী হলে দায়িত্ব নেয়ার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাবেন। অপরদিকে প্রেসিডেন্ট হিসাবে প্রথম ও সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে দেশের অর্থনীতি ও মধ্যবিত্ত শ্রেণীকে শক্তিশালী করার উপর জোর দেওয়ার কথা জানান ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। হতে চান সব জনগণের প্রেসিডেন্ট। বিতর্কে ভালো করায় কমলাকে অভিনন্দন জানিয়েছে তার প্রচার শিবির। নির্বাচনের আগে আরও একটি বিতর্কে অংশ নেয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে দাবি করা হয় তাদের প্রার্থী নিপুণ দক্ষতার সঙ্গে বিতর্ক করেছেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের রিমান্ড আবেদন, আরও 5 দিনের রিমান্ডে কাফি। ইরু মেনন পলক মামুন কারাগারে, ভারতে পালানোর সময় আটক চট্টগ্রামের এমপি ফজলে করিম। কারাগার থেকে পলাতক 929 আসামির হদিস নেই, নিরাপত্তা নিয়ে শঙ্কা, যে কোনো মূল্যে কয়েদিদের আইনের আওতায় আনা হবে, হুঁশিয়ারি কারা মহাপরিদর্শকের। এবং কাজে ফিরেছেন গাজীপুর ও সাভারের পোশাক শ্রমিকরা। শিল্প এলাকায় শ্রম ও কর্মসংস্থান সচিব মালিক শ্রমিকদের সঙ্গে মত বিনিময়, কারখানার পরিবেশ স্বাভাবিক রাখার আহ্বান। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।